সকাল থেকেই জোরে সোরে চলছে আকদের প্রস্তুতি। যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে, তাই আমরাও সবাই যে যতটা পারি সব ধরনের কাজে সাহায্য করছি। দাদি সোফার আমসে গান শুনতে শুনতে তদারকি করছেন সবাই ঠিকমতো কাজ করছে না। অবশ্য কাজ করতে আমাদের কারো মন্দ লাগছে না, বিয়ে বাড়িতে কাজ করার মজাও আলাদা। তেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। রেডিওর তালে তালে গুনগুন করতে করতে কাজ করছি। কাজ বলতে গেটের সামনে ফুলের মালা দিয়ে সাজানো, যেটা করার কথা ছিল রায়হান ভাইয়ার। অবশ্য উনি করছিলেনও কাজটা, তবে মালা লাগানো শেষ হওয়ার আগেই আন্টির ডাকে কাজ ছেড়ে চলে গেলেন তিনি। আমি ভাবলাম যেহেতু বসেই আছি ভাইয়া আসা পর্যন্ত আমি লাগিয়ে দিই, যেই ভাবনা সেই কাজ। উঠে পড়লাম চেয়ারে মালা লাগানোর জন্য। তবে হাইটে ছোট হওয়ার কারণে আমার হাত ঠিকমতো পৌঁছাচ্ছিল না গেটের উপর পর্যন্ত। বার কয়েক চেষ্টা করতে না করতেই আমার হাত ফসকে নিচে পড়ে গেল মালাটা। হোয়াট ননসেন্স! কারো রাগী গলার চিৎকার শুনে চমকে উঠলাম আমি। নিচে তাকিয়ে দেখি পূর্ণ ভাইয়া চোখ পাকিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। তার মাথার উপর ঝুলে আছে মালাটা। ভীষণ হাস্যকর দেখাচ্ছে ওনাকে, কিন্তু হাসতে ধরতেই তার রাগ দেখে ঘাবড়ে গেলাম আমি। তাই আপনা আপনি মুখে চলে গেল আমার। না জানি এখন কি বলে আমাকে এই লোকটা। ওয়াও, হোয়াট আ পিকচার! মেইলে আওয়াজ শুনে পূর্ণ ভাইয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে পাশে তাকালাম আমি। হাস্যোজ্জ্বল তার বোনকে দেখে আরও চমকে গেলাম। ব্যাপার কি, দুই ভাই বোন এত সকাল সকাল এখানে কি করে? কিসের ছবি প্রিয়া, দেখা আমাকে, রেগে বললেন পূর্ণ ভাইয়া। কথা শুনে বুঝলাম ওনার বোনের নাম প্রিয়া। না ভাইয়া, দেখানো যাবে না। তোমাকে দেখতে যে কি ফানি লাগছে তুমি জানো? এই ছবি দেখলে নির্ঘাত আমার ফোন ফেলে দিবে তুমি। আমিও রিস্ক নিতে পারবো না বাবা, ভয়ে ভয়ে বলল প্রিয়া। ওর কথা শুনে পূর্ণ ভাইয়া কড়া চোখে তাকালেন আমার দিকে। তার চাহনি দেখে আমি শুষ্ক ঢোক গিললাম। মনে মনে ইনসাল্ট হওয়ার জন্য প্রস্তুতি নিতে তিনি বলে উঠলেন, কাজ করতে পারে না আবার করতে যায়, হাইটে না কুলোবে না তাও সাজাতে চাচ্ছে। হাউ স্টুপিড! এত বড় সাহস ওনার! আমাকে আবার স্টুপিড বলছে? তার কথা শুনে আমি রেগে এক লাফ দিয়ে চেয়ার থেকে নামলাম। তিনি শান্তভাবে ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি কোমরে হাত রেখে রাগী গলায় বললাম, আপনি আমাকে আবার স্টুপিড বললেন? আমি কি ইচ্ছা করে মালা লাগাতে গিয়েছি? রায়হান ভাইয়া করছিলেন কাজটা, উনি আন্টির ডাকে চলে গেছেন বলেই আমি ওনার কাজে এগিয়ে দেওয়ার জন্য হাত দিয়েছি, বুঝেছেন? খুব হেল্প করছো তুমি, তা তো দেখতেই পাচ্ছি। সেজন্য গেটের জায়গায় মানুষের মাথার উপর মালা ফেলে দিচ্ছ? তার ছেলে স্বরে বললেন। ওনার কথা আমি দাঁত কিরমির করে বললাম, মালা ফেলেছি তা না হয় মানলাম, কিন্তু আপনার মাথায় ওটা পড়েছি সেটাও কি আমার দোষ? আমি কি জানতাম আপনি সকাল সকালে বাসায় আসবেন? তাহলে কোন ভিত্তিতে আমাকে স্টুপিড বলেছেন? রেগে উনি কিছু বলতে নিতেই আমরা প্রিয়ার গলা শুনতে পেলাম। দুজনেই তাকালাম সেদিকে। দেখি প্রিয়া দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। ওর হাতে ফোন, মনে হচ্ছে যেন ভিডিও করছে। হোয়াট ননসেন্স প্রিয়া, তুই কি করছিস এখন? ডোন্ট টেল মি তুই ভিডিও করছিস আবার, রেগে বললেন পূর্ণ ভাইয়া। ওফো ভাইয়া, ডিস্টার্ব দিও না তো, তোমরা দুজন ঝগড়া কন্টিনিউ করো, দেখতে বেশ মজাই লাগছিল, ভেরি ইন্টারেস্টিং, হাসতে হাসতে বলল প্রিয়া। এদিকে তাদের ভাই বোনের কথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছিলাম না আমি, তাই চেয়ে চেয়ে দেখছিলাম। পূর্ণ ভাইয়া কিছু বলতে নিলেই তার ফোন বেজে উঠল। উনি রিসিভ করে আসছি বলে ফোন কেটে দিয়ে বললেন, আমার হাতে এখন সময় নেই দেখে তুই বেঁচে গেলি, বাট ডোন্ট ফরগেট আমি তোর ফোন চেক করব, একটা ছবি বা ভিডিও যেন না থাকে তোর ফোনে, বুঝেছিস? একটু পর থিমে বললেন, আমার এখন অফিসে যেতে হবে, আর তোকে ড্রাইভার বাসায় রেখে আসবে একটু পর, এর মধ্যে যা যা করতে এসেছিস করে নে। বলে এক পলক আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে হন হন করে চলে গেলেন উনি। তার যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে থাকলাম আমি। এখানে কি হলো এতক্ষণ কিছুই বুঝলাম না, তাই প্রিয়াকে জিজ্ঞেস করলাম, তোমার নাম প্রিয়া? হ্যাঁ, আমি প্রান্ত ভাইয়ার ছোট বোন। তোমার নাম কি? তুমি নিশ্চয়ই ভাবির বোন হবে, তাই না? হ্যাঁ, আমার নাম তুরফা, আমি ওর বোন, এতস্তুতভাবে বললাম। বাহ, তোমার নামটা বেশ সুন্দর, ইউনিক নেম। তুমি দেখতেও খুব সুন্দর আপু, আর তোমার কি সাহসী মনে হচ্ছে, একদম ভাইয়াকে টক্কর দিতে পারবে। আমি তো অবাক হয়ে গেলাম তোমার জবাব দেওয়া দেখে।
অনেকদিন পর আজকে বেশ জব্দ করা গেছে বড় ভাইয়াকে। অল থ্যাঙ্কস টু ইউ, দাঁত কেলিয়ে বলল। ওর কথা শুনে হালকা হাসলাম আমি। মনে মনে বললাম, তোমার ভাইয়ের রাগী চোখ দেখলে আমার ভেতরে কি যে অবস্থা হয় সেটা না হয় নাই বললাম। কেউ সামনে থেকে যদি আমাকে সাহসী ভাবে তবে নেহাত মন্দ নয় ব্যাপারটা। এই গল্পের আসল লেখিকা তাসফিয়া হাসান তুরফা। প্রসঙ্গ পাল্টে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তখন ভিডিও করছিলে কেন? আর কিসের ছবি তুলছিলে একটু আগে? পূর্ণ ভাইয়াকে অনেক ফানি লাগছিল নিশ্চয়ই, দেখাও আমাকেও। হাসতে হাসতে বললাম আমি, আর বলো না আপু, ছবি তোলার পুরনো অভ্যাস আমার। যে কোনো সময় ছোটোখাট মুহূর্তের ছবি তুলে সেটাকে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখতে ভালোবাসি আমি। আর ভিডিও করা হয় একই কারণে। নতুন জায়গায় গেলে আশেপাশে ভিডিও করে রাখি, ফ্রি টাইমে দেখি ওগুলো। মুচকি হেসে বলল প্রিয়া। ওর কথা শুনে হাসলাম আমিও। বাহ, বেশ সুন্দর চিন্তা। এইভাবে তো স্মৃতি ধরে রাখার কথা ভাবিনি কখনো। যাই হোক, প্রিয়া আমাকে ওর ফোনে ছবি দেখালো। একটিতে পূর্ণ ভাইয়ের মাথার উপর মালা ঝুলছে, উনি অবাক হয়ে তাকিয়েছেন উপরের দিকে। ছবিটি দেখে হু হু করে হাসি পেল আমার। এত ফানি লাগছে ওনার এক্সপ্রেশন দেখতে। পরের ছবি দেখতেই আমার হাসি উড়ে গেল, কেননা ওই ছবিতে আমিও আছি। পূর্ণ ভাইয়া মাথার উপর মালা নিয়ে রাগী চোখে তাকিয়েছেন আমার দিকে, আর আমি মুখে হাত দিয়ে চেয়ারে দাঁড়িয়ে আছি। ছবিটি দেখে মুহূর্তটা মনে করে ভীষণ লজ্জা পেলাম আমি, তাই প্রিয়াকে ডিলিট করতে বললাম এটা, কিন্তু ও রাজিই হলো না। আমাদের কথা বলার মাঝেই দাদি এলেন আমাদের কাছে। প্রিয়াকে দেখে হাসি মুখে বললেন, তুমি আসছো? তোমার মা এখনই ফোন দিয়ে জানাই দিল তোমাদের আসার কথা। রাইসার জন্য বিয়ের শাড়ি পাঠাই দিছে তোমাদের হাতে। তুমি একা কেন? তোমার ভাই কই? ওরে দেখি না যে। বলেই পূর্ণ ভাইয়াকে খুঁজতে লাগলেন দাদি। প্রিয়া ওনাকে সালাম দিয়ে বলল, বড় ভাইয়া চলে গেছেন দাদি, আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন একটু আগেই। আমরা চলুন ভেতরে যাই ভাবির কাছে। প্রিয়ার কথা শুনে মাথা নাড়লেন দাদি। আমরা ভেতরে চলে গেলাম রাইসার রুমে। ওর জন্য পাঠানো শাড়ি গহনা সব বের করে দেখলাম আমরা। প্রতিটি জিনিসই খুব রুচিশীলতার পরিচয় দিচ্ছে। মানতেই হবে ওর শ্বশুরবাড়ির লোকজনের চয়েস ভালো। আমি লাল বেনারসিটা ধরে শাড়ির আঁচল ওর মাথায় ধরলাম। ভীষণ মানিয়েছে রাইসাকে। সবাই মাশাল্লাহ বললাম ওকে দেখে। তারপর কিছুক্ষণ আমাদের সাথে গল্পগুজব করে প্রিয়াও চলে গেল ওর বাসায়। অবশেষে কালকে রাইসার আকেদ। বাসার সবার মনে বিষণ্ণতার ছোঁয়া লেগেছে। থুম মেরে বসে আছে রাইসা। আন্টিও দাদি একটু পরপর কাঁদছেন। আঙ্কেল উদাস মুখে বসে আছেন। এমনকি রায়হান ভাইয়াও আজ কোনো কথা বলছেন না। সবার মুখ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। যেদিন থেকে এই বাসায় এসেছি, রাইসাই ছিল আমার সকল সুখ দুঃখের সাথী। আপন বোন না হয়েও কোনোদিন আমাকে পর মনে করেনিও। সকল হাসি খুশির গল্প আমার সাথে শেয়ার করেছে। কালকেও চলে গেলে বাসাটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগবে। তখন একা একা এই বাসায় কিভাবে থাকবো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে আমার। আজকেই যদি এই অবস্থা হয়, তাহলে কাল বিদায়ের সময় সবার কেমন লাগবে ভাবতে লাগলাম আমি। তবে কালকের দিনটা যে আমার উপরেও একটা ঝড় বয়ে আনবে, সেটা কোশমিনকালও ভাবতে পারিনি আমি। ফজরের সময় ঘুম থেকে ওঠার মাধ্যমে আজকের দিন শুরু হলো। এমনিতেও রাতে তেমন ঘুমাতে পারিনি আমি। পরের দিন কোনো জরুরি কাজ থাকলে সেই রাতে আমার ঘুম ধরে না। এ আমার এক বহু পুরনো বাজে স্বভাব। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবুও আজ ভোরেই উঠেছি, বোনের বিয়ে বলে কথা। আজ বিশ্রামের সুযোগ নেই হাতে। নামাজ পড়ে রুমের বাইরে বের হতে দেখি আন্টিও উঠে গেছেন। টুকটাক কাজ করাও শুরু করে দিয়েছেন। আমাকে আসতে দেখে আলতো হাসলেন তিনি। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, রাইসার বিদায়ের কথা মনে করে তোমার অনেক মন খারাপ, তাই না আন্টি? না রে মা, আমি ঠিক আছি, মলিন সুরে বললেন আন্টি। দেখতে পাচ্ছি তো তুমি কতটা ঠিক আছো। দেখো আন্টি, আমি জানি তোমার মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। একমাত্র মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে আজকে, এটা যে কোনো মায়ের কাছে খুব কষ্টের ব্যাপার। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তবে রাইসার কি হবে বলো তো? ওর জন্য হলেও নিজেকে সামলাতে হবে তোমার। আর তুমি মন খারাপ করো কেন? আমি আছি না। রাইসার অভাব পূরণ করতে না পারলেও আমি তোমায় মন খারাপ করে থাকতে দিব না, বুঝেছো? আমার কথা শুনে আন্টি হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন আমায়। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। পৃথিবীর সব মায়ের মন বোধহয় এমন নরমই হয়। বাড়ির ভেতরে শাড়ি পরার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কুচি ঠিক করার চেষ্টা করছি, কারণ শাড়ি পরার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একেবারেই নেই বললেই চলে। শাড়ি আমার ভীষণ পছন্দ হলেও ক্ষেত্রবিশেষ ব্যতীত শাড়ি ছুঁয়েও দেখা হয়নি কখনো। যতবার পরেছি আন্টি সাহায্য করেছেন, কিন্তু আজ তিনি ভীষণ ব্যস্ত, তাই নিজে নিজেই চেষ্টা করতে হচ্ছে আমায়। ইউটিউব দেখে কোনো রকম দেখতে মানানসই লাগার মতো শাড়ি পরে ফেললাম আমি।
মাঝপথে যেন এটা খুলে না যায়, সেই দোয়া করতে লাগলাম মনে মনে। বিয়েবাড়ি ভর্তি মানুষের সামনে এরকম অবস্থা হলে লজ্জায় কাউকে মুখই দেখাতে পারবো না আমি। তবে এখন বেশি কিছু ভাবার সময় নেই, মেকআপ করাও বাকি আছে এখনো। এদিকে রেডি হয়ে রাইসাকে দেখতে যেতে হবে ওর রুমে। চিন্তাভাবনার মধ্যেই আলতো হাতে মেকআপ করে নিলাম আমি। চুলগুলো পুরোপুরি না আঁচড়িয়ে হালকা এলোমেলো করে খোলাই রাখলাম। আয়নায় তাকিয়ে দেখলাম না, দেখতে খুব একটা খারাপ লাগছে না। নীল রঙা শাড়িতে বেশ ভালোই দেখাচ্ছে আমাকে। রাইসার রুমে নক করতেই গেট খুলে দিল পার্লারের আপুটা। তাকে পেরিয়ে সামনে এগিয়ে যেতেই লাল টুকটুকে জামদানিতে রাইসাকে দেখতে পেলাম আমি। ভীষণ সুন্দর লাগছে ওকে। আজ তো প্রান্ত ভাইয়া ওকে দেখে পাগল হয়ে যাবেন ভেবে হাসলাম আপন মনেই। আমাকে দেখে রাইসাও প্রশংসা করলো আমার। আমাদের কথার মাঝেই ওর বাকি কাজিনরা প্রবেশ করলো রুমে। পার্লার থেকে রেডি হয়ে এসেছে সবাই আজকে, খুব ভালো লাগছে প্রত্যেককে। ওদের থেকে জানলাম বাইরে আত্মীয়স্বজনরা সবাই চলে এসেছেন, যে যার মতো ড্রয়িং রুমে বসে আছেন সবাই। এখন অপেক্ষা শুধু বরপক্ষের আসার। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম রাইসার রুমে। বিয়ের পরবর্তী আলোচনা নিয়ে ওকে বেশ খেপানো হচ্ছিল। রাইসা লজ্জা পেলেও বাকিরা সবাই বেশ উপভোগ করছিলাম ব্যাপারটা। আমাদের গল্পের মধ্যে রুমে প্রবেশ করলেন রায়হান ভাইয়া। এসেই জানালেন বরপক্ষ এসে গেছে। এটা শুনেই রাইসা হাত খামচে ধরল আমার। বুঝলাম ওর নার্ভাস হয়ে গেছে বেচারি। ওর হাতের উপর হাত রেখে ভরসার আশ্বাস দিলাম ওকে। তারপর সবাই মিলে বাইরে নিয়ে যাওয়া হলো বউকে তার বরের কাছে। মুখোমুখি বসে আছেন প্রান্ত ভাইয়া ও রাইসা। ভাইয়ার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তার দুই ভাই বোন ও কাজিনরা, আর রাইসার পাশে দাঁড়িয়ে আছে আমি, রায়হান ভাইয়া সহ ওর বাকি কাজিনরা। একটু পরেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। বেশ এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। প্রান্ত ভাইয়ার কাজিনদের অবশ্য ভাবই আলাদা। পাঞ্জাবির সাথে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন সবাই। কে কোন দিক তাকিয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না। পূর্ণ ভাইয়ের রোগ কি সবার লাগলো নাকি ভাবতে লাগলাম আমি। ভাবতে ভাবতে চোখ গেল পূর্ণ ভাইয়ার দিকে। ফর্সা শরীরে নেভি ব্লু রঙের পাঞ্জাবি দারুণ মানিয়েছে। হাতা গুটিয়ে রেখেছেন কোনোই পর্যন্ত, তবে তার ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসির রেখা দেখা যাচ্ছে। এই লোকটা হাসতেও পারে, অবাক হয়ে গেলাম আমি। তবে তার মুচকি হাসির কারণটা কি ঠিক বুঝে উঠতে পারলাম না আমি। আমার চিন্তার মধ্যেই রায়হান ভাইয়া ডাকলেন আমায়। তার দিকে তাকাতেই হাসি মুখে বললেন, শাড়িতে বেশ সুন্দর লাগছে তোমায়, নিজে নিজেই পরেছো নাকি? হঠাৎ করে তার মুখে নিজের প্রশংসা শুনে একটু অপ্রস্তুত হয়ে গেলাম আমি। হালকা হেসে ধন্যবাদ দিয়ে বললাম নিজেই পড়েছি। রায়হান ভাইয়া আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাজী সাহেবের কথার প্রভাবে মাঝপথে থামলেন তিনি। যথারীতি বিয়ে পড়ানো শুরু হলো। প্রান্ত ভাইয়াকে কবুল বলার কথা সাথে সাথেই উনি গটগট করে 3 বারই বলে দিলেন। রাইসাও প্রথমে একটু সময় নিল, পরে ঠিকই কবুল বলল। সাইন করা এবং বাকি ফর্মালিটিস শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। বিয়ে পড়ানো শেষ হতে মেহমানদের খাবার সেশন চালু হলো। এক এক করে ব্যাচে ব্যাচে খেতে গেলেন সবাই। আঙ্কেল আন্টির সাথে আমিও রায়হান ভাইয়া তদারকি করছি মেহমানদের। আর চোখে তাকিয়ে দেখলাম ছবি তোলায় ব্যস্ত বাকি সবাই। শুধু পূর্ণ ভাইয়াই একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। নিশ্চয়ই অফিসের ফোনই হবে। ভ্রুকুচকে তাকিয়ে থাকলাম সেদিকে। এই লোকটার কি এমন কাজ যে নিজে ভাইয়ের বিয়েতেও তাকে অফিসের লোকের সাথে ফোনে কথা বলতে হবে? একদিন কি ছুটিতে থাকা যায় না? আজব। পরে ভাবলাম উনি যাই করুক আমার কি। হঠাৎ উনি আমার এদিকে তাকাতেই আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। ভাগ্যিস দেখেননি আমায়, নয়তো না জানি কি মনে করতেন ওনার দিকে এতক্ষণ তাকিয়ে থাকার জন্য। ছি। একটু পর প্রিয়াকে দেখলাম আপন মনে ছবি তুলছে নিজের সাথে, একা একা ভিডিও করছে চারপাশের। মেয়েটা বড়ই চঞ্চল। মুচকি হেসে ভাবলাম আমি। 2 ব্যাচ খাওয়া শেষ হতে আস্তে আস্তে কিছু মেহমান চলে যেতে শুরু করেছে অল্প অল্প করে। এতক্ষণ চারদিকে দৌড়াদৌড়ি করতে করতে আমার শাড়ির অবস্থা নাজেহাল প্রায়। কোনো রকম কুচি হাতে ধরে নিজ রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি। উদ্দেশ্য এই এলোমেলো শাড়িকে ঠিক করে পরা। তাড়াহুড়োর মধ্যে সামনের দিকে তাকিয়ে হঠাৎ করে রায়হান ভাইয়াকে আমার দিকে আসতে দেখে লজ্জায় ও চিন্তায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি। কোন দিক যাব না যাব ভাবতে শাড়ির কুচি পায়ের নিচে পড়ায় পড়ে গেলাম মাটিতে। আমাকে হঠাৎ করে পড়তে দেখে অবাক হয়ে এগিয়ে এলেন রায়হান ভাইয়াও, কিন্তু আমার শাড়ির আঁচলে পা পিছলে আমার সাথে পড়ে গেলেন উনিও। হঠাৎ করে যে এত বিশ্রী পরিস্থিতিতে পড়ব আমার কিছুতেই মাথায় আসেনি। রাগে ভয়ে লজ্জায় যেন থম মেরে আছি আমি। কি করব বুঝে উঠতে পারছি না। রায়হান ভাইয়াও অপ্রস্তুতভাবে অন্যদিকে তাকিয়ে আছেন হতভম্ব হয়ে।
তিনিও এই রকম পরিস্থিতি আশা করেননি আমার মতো। কোনো মতে নিচের শাড়ির আঁচল দিয়ে গা জেকে মাটি থেকে উঠতে যাব, এমন সময় কিছু মহিলার আওয়াজ শুনলাম। দেখো দেখো, বিয়েবাড়ির মধ্যেই কি শুরু করেছে এরা! লজ্জা শরমের মাথা খেয়েছে আজকালকার ছেলেমেয়েরা। তাদের কথায় অলরেডি আরও লোকজন ভিড় জমাতে শুরু করেছেন। তাদের কথা শুনে ও এত মানুষ দেখে আমার মাথা ঘুরে উঠল। না জানি কি ভাবছে সবাই আমাদের নিয়ে। ছি! এর মধ্যে রায়হান ভাইয়া ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। এরই মধ্যে শামা আপু এগিয়ে এসে আমাকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে ভালো করে মুড়িয়ে দিলেন আমায়। আঙ্কেল আন্টি সহ পূর্ণ ভাইয়ারাও চলে এসেছেন এতক্ষণে। না জানি আমায় কি ভাবছেন তারা। আর চোখে পূর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সানগ্লাস খুলে ফেলেছেন এতক্ষণে। শক্ত হাতের মুঠোয় চেপে ধরে আছেন সেটাকে। দূর থেকে মনে হলো তার হাত যেন কাঁপছে, তবে সেটা আমার চোখের ভুল কিনা জানি না। লজ্জায় অপমানে মাথা নিচু করে রেখেছি আমি। এদিকে রায়হান ভাইয়া বিয়েবাড়ির সবাইকে বুঝাতে শুরু করেছেন যে আমাদের মধ্যে যা ভাবছেন তারা তেমন কিছুই হয়নি, কিন্তু কেউ তার কথা মানতে নারাজ। মনে হচ্ছে পরিস্থিতি অন্যদিকে চলে যেতে শুরু করেছে। নিজ রুমে বসে চোখের জল ফেলছি আমি। কোশ্চিনকালেও ভাবিনি এরকম জঘন্য পরিস্থিতিতে পড়ব আমি, তাও আবার রায়হান ভাইয়ার সাথে, যাকে আমি এতটা সম্মান করি। এখন তো তার দিকে চোখই মেলাতে পারবো না আমি আর। দাদি ইতোমধ্যে রেগে হইচই শুরু করে দিয়েছেন। তার শান্তশিষ্ট নাতিকে নাকি রূপের জালে ফাঁসিয়েছি আমি। পরের মেয়ে কোনোদিন আপন হয় না। তার কথা শুনে মনে কষ্ট লাগলেও ঠিক কী রিয়াকশন দিব ভেবে পাচ্ছি না আমি। প্রমাণই বা কী আছে আমার কাছে? কিছুই তো করার নেই আমার। আমি বললেও কেউ বিশ্বাস করবেন না হয়তো। আয়নার দিকে তাকিয়ে নিজের এলোমেলো চেহারার দিকে তাকালাম আমি। কেঁদে কেটে কাজল লেপটে গেছে চোখের চারপাশে। ভাবলাম আদৌ এটা লেখা ছিল আমার কপালে? কি দোষ করেছি আমি? এই অপমানের দাগ কিভাবে মিটাবো আমি নিজের চরিত্র থেকে? কিন্তু আমার চোখের জলের সাক্ষী হিসেবে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই পাশে।